এনসিপি কিসের দল? এটা আওয়ামী লীগের কথা আমি বলছি না, এখানে আসতেই হবে। ইউনূস সাহেব এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছেন, আমার মনে হয় না পৃথিবীতে এর চেয়ে কোনো অস্বস্তিকর, অনিশ্চিত কোনো দেশ, কোনো সমাজ আছে। এর চেয়ে অনিশ্চিত কোনো দেশ হইতে পারে না। আমি আপনার মরলে কোথাও বিচার আছে এটা আমার আর এখন জানা নাই। আপনি খুন হইলে কোথাও গিয়ে এফআইআর করতে পারবেন, এটা আর কোথায় এফআইআর করতে পারবেন আমি লয়ার হিসেবে বলছি, এটা মানুষ জানে না। আপনি অপমানিত হইলে, মব দিয়ে অপমানিত হইলে কেউ আইসা এই মবকে ফিরাবে, এটা মানুষ মনে করে না। মাঝে মধ্যে সামরিক বাহিনীকে দেখা যায় কিছু প্রতিরোধ করতে বা কিছু প্রতিকার করতে। এর চেয়ে দুর্ভাগা মানুষ ইউনূস আমলে এখন যে জায়গায় গেছে, আমি আস্তে আস্তে আমার ভাইকে বলছিলাম যে হাসিনার আমল, এটা স্বৈরাচারের আমল বলেন আর ফ্যাসিস্টের আমল বলেন, হাসিনার আমলে নেতৃত্ব, ফ্যাসিস্ট হইলেও স্বৈরাচার হইলে একটা নেতৃত্ব ছিল, ওখানে গিয়ে বলা যাইতো যে আমি আমার এই দাবি। এখন কিছুই নাই। এখানে যা হচ্ছে সবটাই চক্রান্তমূলক হচ্ছে। এই দেশটা একটা আন্তর্জাতিক চক্রান্তের দাবা খেলার গুটি হিসাবে এই দেশটাকে এখন ব্যবহৃত হচ্ছে, এবং তার প্রধান নায়ক হইল জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমার দেশের রাজনীতির ভাষা, আমার দেশের রাজনীতির ভাগ্য এখন চলে গেছে নিউ ইয়র্কে। বাংলাদেশে কোনো কথা নাই, আমরা সব এখান থেকে বসে আছে নিউ ইয়র্কে কে কি কথা বলে। ইউনূস সাহেব আজকে যে কথা বললো, আমি বলি না, আমাকে একজন ডাক্তার বলছে যে উনি আমেরিকাতে ভালো ভালো হসপিটাল আছে, ওনার মানসিক অবস্থাটার ব্যাপারে একটু টেস্ট করে আসলে ভালো হয়। এইগুলা কোনো কথা না। আমার কাছে কেন জানি মনে হয় যে একটা চক্রান্তকে, রাজনৈতিক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য ইউনূস সাহেব গদিতে বসছেন, এবং সেই চক্রান্তের পিছনে আন্তর্জাতিক শক্তি, প্রধান শক্তি আছে, এবং দেশীয় শক্তি, সাবজেক্টিভ ফোর্স আছে। এদেশে একটা কালো শক্তি যার নাম জামাত শিবির, যারা এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখনো তারা মুক্তিযুদ্ধ চায় না, এরা আছে এটার মধ্যে। এই দেশটাকে তারা রাখতে চায় না, এই দেশটার নাম তারা পরিবর্তন করতে চায়, এই দেশটার সংবিধান তারা পরিবর্তন করতে চায়, এই দেশটার মানুষের বিহেভিয়ার তারা পরিবর্তন করতে চায়, এই দেশের মানুষের সবকিছুকে, হাজার বছরের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস সবকিছু পরিবর্তন করতে চায়। এবং এই মিশন নিয়ে, যে মিশনটাকে আমি বলি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিশন, সেই মিশনটা নিয়ে জামাত এখানে আসছে। তাদের 54 বছর আগের তাদের পিতৃপুরুষদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আছে। সব ঘটনা এখানে চলছে। একদিক দিয়ে ইউনূস সাহেব বলতেছে ইলেকশন দেশে হবে না, আমি বলছি ইলেকশন দেশে ইউনূস সাহেবের অধীনে ইলেকশন হওয়া উচিত না। উচিত না নাকি হবে না? হবে না যদি বলি আপনি আমাকে বিতর্ক করতে পারবেন, তাহলে একটা লোক 50 বছর থাকতে চায় কেন? তার আকাঙ্ক্ষাটা কি? কিন্তু তিনি তো বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ওনার বলাটাকে কি বলবো আমি? এই দেশে একদল মানুষকে কি বলা হয়? সকালে যে একরকম কথা বলে, একই মানুষ দুপুরে আবার অন্যরকম কথা বলে, রাত্রে আবার অন্যরকম কথা বলে, তাকে কি বলে? আমি ইউনূস সাহেবকে সেই কথাটা বলতে চাই না যে গ্রামে এদেরকে বাটপার বলা হয়। আমি এই কথাটা ইউনূস সাহেবকে বলতে চাই না। তো এত বড় মানুষকে আমি এই কথা বলবো কেন? কিন্তু ওনার কথা তো বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ। সাংঘাতিক ভাবে এখন উনি অজনপ্রিয় বাংলাদেশে। উনি বলতেছে বাংলাদেশের সব মানুষ নাকি কিছু রাজাকারের বাচ্চারা ছাড়া তারা তো কেউ সমর্থন করে না, আর কিছু লাভে লুবে যারা আছে এইসব ছেলে পেলেরা, যারা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া বট গাছ হইতেছে, 1 টাকা ছিল না 100 কোটি টাকা যাদের হয়েছে, তারা চায় ইউনূস সাহেব অনন্তকাল থাকুক। আর যারা দেখেন সচিবালয়টাকে এমন করা হয়েছে, এটাকে যদি সচিবালয় বলেন তাহলে ভুল বলা হবে। এটা একটা ডাকাতির কেন্দ্র। এখানে একজন সচিব পরিবর্তন করতে নাকি 50 কোটি টাকা লাগে, একজন ডিসি পরিবর্তন করতে 10 কোটি টাকা লাগে, একজন ভালো জায়গাতে পরিবর্তন হইতে 20 কোটি টাকা লাগে। এই যে ব্যবসা শুরু হয়েছে, এটা কোনোদিন ছিল না, এমনকি হাসিনার আমলেও ছিল না। এটা তো একটা, এই দেশটাকে ধ্বংস করা হচ্ছে। এই দেশে ইলেকশন হবে আপনি মনে করতেছেন? আপনি মনে করলে আপনার বিশ্বাসের প্রতি আমি কোনো আঘাত করব না, কিন্তু আমি বিশ্বাস করি না যে ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বা হওয়া উচিত। কারণ ইউনূস সাহেব হলো একটা পক্ষের মানুষ।
অবাক লাগে। কোন জামাতের পক্ষের? জামাতের পক্ষের মানে কোন পক্ষের? মানে জামাতের পক্ষে? জামাতের পক্ষে, কিন্তু মাথার উপরে হাত রাখে আর কি, ওই যে ছেলে পেলে গুলা কি নাম, এনসিপি। হ্যাঁ এনসিপি। 23 বছরের ছেলের মাথায় হাত দিয়ে বলে তুই হবে বাংলাদেশে। মানুষকে অপমান করার একটা সীমা থাকে, সীমাহীন। কিন্তু এনসিপি কিন্তু বারবার অভিযোগ করছে যে আজকেও তারা কথা বলেছে এনসিপি থেকে, যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন কিছুক্ষণ আগে যে নির্বাচন কমিশন আসলে বিএনপির বা কিছু দলের স্বার্থে কাজ করছে, তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যে কারণে তারা কিছু কয়েকজন কমিশনের পদত্যাগ দাবি করেছেন। আপনি বলছেন যে এনসিপির সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, কিন্তু এনসিপি কে যারা দল বানাইছে, যারা দল লয়ে, যারা জাতিসংঘে লয়ে যায়, এরা হলো চক্রান্তকারী। এনসিপি কোন দল না। এনসিপি তো 10টা লোক নাই, এরা ইলেকশন করলে 250 ভোট পাবে না। এদেরকে ইউনূস সাহেব দল বানায় রেখে বাংলাদেশে পেস লাগাচ্ছে। ইউনূস সাহেবের স্বার্থ চরিতার্থ করার জন্য, জামাতের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ছেলেগুলাকে দিয়ে এই কাজগুলা করাচ্ছে। এনসিপি কিসের দল? আর আমাদের দেশের রাজনৈতিক নেতারা এখন কিছু ওই 5 স্টার হোটেলে ডিনার আর লাঞ্চ খাওয়ার জন্য গিয়া ওই আলী রিয়াজের মিটিং এ বসে এনসিপির গুরুত্ব দিয়ে কথা বলে, এরা যায় কেন? এনসিপি কি? এনসিপি কে তো নিবন্ধনে দেওয়া হচ্ছে বলে এর মধ্যে আমরা দেখেছি যে এনসিপি কে দল হিসেবে নিবন্ধন দেওয়া হচ্ছে। এনসিপি কোনো দল না, এনসিপি প্রমাণ করতে পারে নাই তারা কোনো রাজনৈতিক দল। জি, আমরা আসবো আপনার কাছে। আমরা এনসিপি যেটা হচ্ছে ষড়যন্ত্র, এদেরকে দিয়ে ষড়যন্ত্রটা করানো হচ্ছে, এবং এদের পিছনে ইউনূস সাহেব এবং জামাত আছে। এনসিপি কি? আচ্ছা, আমরা একটু শুনে আসি, দেখি রাজিকুজ্জামান রতন এই বিষয়ে কি বলেন। যে ওনার বেশ কিছু আসলে বিতর্কের প্রশ্ন তুলেছেন। একটি হচ্ছে যে এই সরকারের আমলে বিশেষ করে রেফারেন্সের অধীনে নির্বাচন হওয়া উচিত না বা হবে না। তিনি বলছেন এটির সাথে কি আপনি একমত কিনা? আর এনসিপির বিষয়ে যেটি বললেন সে বিষয়ে কিছু বলুন। এটা ফজলুর রহমান ভাইয়ের পর্যবেক্ষণ। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের জীবনে নানা উত্থান পতন দেখেছেন, ফলে তার পর্যবেক্ষণটা সেটাকে আমরা বিবেচনায় নেই। তার পর্যবেক্ষণটা কেন হয়েছে সেটাও তিনি বলেছেন, যে নির্বাচনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনকালীন সরকার। আমরা সবাই বলি নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না যদি নির্বাচনকালীন সরকার সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি না করে। যে কারণে আমাদের কিন্তু দাবি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আমরা কেন চেয়েছিলাম? কারণ এ যাবৎ যে 12টা নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন, তার মধ্যে 3টা নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য, একটা নির্বাচন একটু আপত্তি থাকলেও গ্রহণযোগ্য, বাকিগুলো গ্রহণযোগ্য হয়নি। কেন? কারণ বাকি সবগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে। সেখান থেকে তো দাবিটা উঠেছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারটা কেন? যে এই সরকারটা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে সেই সুযোগ এবং সেই দায়িত্বটা ছিল যে তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখাবেন না। কিন্তু তিনি যখন বললেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখন কিন্তু তার সুস্পষ্ট একটা এলিজিয়েন্সি তৈরি হয়ে গেল। এটাকে অনেকে তার সরলতা হিসেবেও দেখতে চান। হ্যাঁ, কিন্তু সরলতা কিন্তু সব জায়গায় খাটে না। আমি সরল বিশ্বাসে কৃত অপরাধের জন্য অপরাধী হব না, এটা আইনের একটা ভাষা আছে। কিন্তু এই সরলতা মানে এই না যে এই সরলতার মধ্যে কাউকে অপমান করছি, কাউকে উপেক্ষা করছি, কাউকে মানে হিসাবের মধ্যে আনছি না। গণঅভ্যুত্থানটা হলো সবাই মিলে। মানে সরকারি হিসাবে আমরা যদি 836 জন মৃত্যু তালিকা দেখি, তার মধ্যে 284 জন শ্রমিক, 269 জন ছাত্র, 120 জন ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, মানে তারা প্রায় শ্রমজীবী মানুষ, 108 জন কর্মচারী। এই যদি হয় তাহলে তারা কারা? দেশের মানুষ। এই মানুষরা কি চেয়েছিলেন? যে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক। যখন এই সকল মানুষের আত্মদানকে অস্বীকার করে বলা হয় ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তখন শ্রমিকরা বলবো ও আচ্ছা, আমরা তাহলে কেউ না। আমরা 23শে নভেম্বরে জীবন দিলাম, আমরা অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি জীবন দিলাম, আমরা সবচেয়ে বেশি জীবন এবং জীবিকার ঝুঁকি নিলাম, আমরা কেউ না। ফলে প্রথমেই কিন্তু একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়ে গেল। 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ফর্মে যারা আন্দোলন গড়ে তুলেছিলেন তারাও তখন সাইফার হয়ে গেলেন। এবং কখনো কখনো এরকম কথা বলে না যে আমরা তো ক্রিকেট খুব পছন্দ করি, যে ক্রিকেটের শেষ বলে কেউ ছক্কা মেরে বিজয়টা নিয়ে এলেন। ধরেন 256 রানে একটা দল জিতলো, তার আগে 252 রান যারা করেছিলেন তার উপর দাঁড়িয়ে শেষ বলটাতে যিনি ছক্কা মারলেন, ধরেন একটা মেরে তিনি 258 করে জিতে গেলেন, তার মানে কি আগে 252 রানটা দরকার ছিল না?
বরঞ্চ আগের 252 রান হয়েছিল বলেই কিন্তু ছক্কা মেরে তিনি বিজয়ী হলেন। তা না হয়তো এরকম হতো যে শেষ বলে ছক্কা মেরেও পরাজয় ঠেকানো গেল না, উল্টোটা হয়ে যেত। তাহলে এইগুলোকে আমাদের রাজনীতিতে খেয়াল করতে হবে না? রাজনীতি হচ্ছে একটা কিউমুলেটিভ ইফেক্ট। এটা কি আসলে তার রাজনৈতিক প্রজ্ঞার যে অভাব, অভিজ্ঞতার যে অভাব, এইটাকে আমি বলতে পারবো যে তিনি তো নিজেকে কখনো এটা কি বলেছেন যে আমার রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে? তিনি হয়তো বলেন না, তিনি তো কিন্তু আপনি মানে ত্রাণকর্তা হিসাবে এসেছিলেন না, যিনি ত্রাণকর্তা হিসাবে এসেছিলেন, মানুষ তখন তার কাছ থেকে পরিত্রাণ চাচ্ছে যে এইভাবে দেশটা আমরা চালাতে চাই নাই। এবং তারপরে তখন কিছু কথার মধ্যে কিছু কিছু টুইস্ট এন্ড টার্ন আছে। কিরকম? তিনি বললেন আমি তো জানতাম না কিছু, আমাকে ওরা বললো, আমি চলে এলাম। আবার আদালতে সাক্ষী দিয়ে এরা বলছে যে আমরা 4 তারিখে, মানে 5 তারিখে অভ্যুত্থান হয়েছে, 4 তারিখে ওর সঙ্গে কথা হয়েছে। এই যে এই কথাগুলো কিন্তু সবই কি সারল্য নাকি কথাকে আড়াল করা? তো এগুলো অনেক ঘটনা আছে যাকে ঠিক সারল্য বলে বলা যাবে না, যাকে হয় বলতে হতে আমি যা খুশি তা বলতে পারি, আমার কিচ্ছু আসা যায় না, এটা তো উপেক্ষা করার মনোভাব হতে পারে। আর আরেকটা কথা হয়তো বলাটা ঠিক হবে না, কারণ একজন এইরকম নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ, তিনি তো আর বোকামি করে কোনো কথা বলবেন না। ফলে তিনি যা বলেছেন আমরা মনে করি এটা তার বিবেচনা প্রসূত কথা, এবং তিনি হয়তো এইরকম কথা বলে একটা ক্যামোফ্লেজ তৈরি করতে চান যে আমি এটাও বললাম ওটাও বললাম, দেখি মানুষ কি করে। এটা একটা একটা ইয়েও হতে পারে, তার বলবো পালস বুঝতে চাচ্ছেন। কিন্তু পালস বুঝতে গিয়ে নিজের পালসটাও একটু খেয়াল রাখতে হবে যে মানুষ যদি একবার অবিশ্বাস করতে শুরু করে, তখন মানুষ কিন্তু একটা ভালো কথাকেও আর বিশ্বাস করবে না, সঠিক কথার প্রতি মানুষের আস্থা থাকবে না। অবিশ্বাস করতে শুরু করেছে তো ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে শুরু করেছে, এবং যেটাই ফজলু ভাই যেটা বললেন যে মানুষ অনেকে মনে করে যে তিনি কি নির্বাচনের কথা বললেও নির্বাচন আসলে দেবেন কিনা, এই প্রশ্নটা তিনি কিন্তু বহুবার বলেছেন নির্বাচন হবেই, ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু যতই তিনি জোর দিয়ে বলেন মানুষ ততই সন্দেহ করে। কার্যকর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে, আর্মি, বিএনপি, জাতীয় পার্টি। নাম বললেন? নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, জি জি। তিনি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে, আর্মি, বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক পক্ষ হয়ে নাকি এখন কাজ করছে। আপনি তো বিএনপির একজন রাজনীতি করে এসছেন, আপনার কাছ থেকে এটির প্রতিক্রিয়া জানতে চাই। আমি এখন বিএনপি থেকে সাসপেন্ডেড, মানে তাও উত্তর দিতাম, কিন্তু এইসব ছেলেদের কথার উত্তর আমি দেব না। অন্য প্রশ্ন আছে আপনি? আমি এদেরকে কোন রাজনৈতিক দল মনে করি না। এরা ঘটনা প্রবাহে এদেরকে আনছে জামাতে ইসলাম এবং ইউনূস আইনে এদেরকে সামনে ধরে রাখছে। এইসব ছেলেপেলের কথার কোনো উত্তর দেই না। আচ্ছা, আমরা তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকার আমরা জানি যে বহু আলোচিত হচ্ছে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাকে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদের দল হিসেবে তাদের যেসব অপকর্ম সেগুলোর বিচার না করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কি যে চিন্তা বা কথা বলছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি ইউনূস সাহেব যে বলছি যে ইউনূস সাহেবের সকালে কি বলে আর বিকালে কি করবে আমি গত 13 মাসে ঠিক পাই নাই। কাজে আজকে বলছে আওয়ামী লীগের যে এম্বার্গো উঠায় দিবে দ্রুত, কালকে ভুলে যাবে বা কালকে করবে না, এটা আমি জানি, বা করবে কিনা তাও জানি না। আমার কথা ইউনূস সাহেবের এই কথাটার উত্তরটা আমার এইভাবে দেয়। আমি ইউনূস সাহেব কিন্তু এইসব কাজ করার জন্য আসে নাই। ইউনূস সাহেব আসছে ভিন্ন কাজ করার জন্য। ওই যে আমি বলছি উনি আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে খেলবার জন্য জামাতকে সাথে নিয়ে আমার দেশের চট্টগ্রাম বন্দর, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ, ওই যে 3টা জেলায় লাগছে এখন, যে খাগড়াছড়ি, এই প্রশ্নই তো করেন না, ব্যস্ত যেতে। আমি খাগড়াছড়ির প্রশ্নে আসবো। খাগড়াছড়ি থেকে ধরে যা আছে, এই যে গন্ডগোল লাগছে, আমি জানি না চিটাগাঙ্গের মানুষ কেন অনশন ধর্মঘট করে না, দলমত নির্বিশেষে। চিটাগাং কিন্তু বাংলাদেশ থেকে আমার ধারণা চিটাগাং কিন্তু বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে শুভপুর ব্রিজ পর্যন্ত। এটা আমার ধারণা বলতেছি। এই কথাটা আমি বলতেছি 6 মাস 7 মাস যাবত, এবং এই কথাটা বলার এইটা একটা কথা বলতেছি। 2 নম্বর কথাটা বলতেছি যে 5ই আগস্টের 2টা ঘটনা ছিল। 5ই আগস্টের একটা ঘটনা ছিল গণতান্ত্রিক, যেটা বিএনপির নেতৃত্বে 15 বছর যাবত আন্দোলন চলছে, হাজার হাজার নেতাকর্মী জেল কাছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে সারা বাংলাদেশে হয়েছে। এটা হলো গণতান্ত্রিক আন্দোলন। আর 5ই আগস্টের আরেকটা আন্দোলনের রূপ ছিল ওই যে পিছনে যারা বসেছিল অন্ধকারের শক্তি, তারা মনে করছিল 5ই আগস্ট আসতে পরে 54 বছর আগের প্রতিশোধ, 71-এর প্রতিশোধটা আমরা নিব এবং এটাকে পূর্ব পাকিস্তান বানাবো এবং এর নেতা হবে ইউনূস সাহেব এবং জামাত। এই কাজটা এখন বাংলাদেশে চলছে। এটা যদি বিএনপি না বুঝে, আমি বারবারই বলতেছি, এখন
আজকে দেখলাম বিএনপির একজন নেতা যার দস্ততে আমাকে সাসপেন্ড করা হয়েছে এই বিষয়ে বললো যে সবকিছু জামাত দখল করে ফেলছে। এতদিন কিন্তু তারা, আজকে বলছি আজকে আমি যে কথাটা কেন বলতেছি, এই যুদ্ধটা কিন্তু ইলেকশন হবে কি হবে না যেটা আপনি আমার, এইটার যুদ্ধ না। দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস কান্ট্রি। বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে নাকি এটা পূর্ব পাকিস্তান নামে বিদেশি একটা রাষ্ট্রের কাছে বন্ধকে চলে যাবে, এটা হলো মূল কন্ট্রাডিকশন। এটা না বুঝলে আমরা এখানে কোট গায়ে সুট গায়ে বসতে পারবো, হয়তো বা সুন্দর করে 5 স্টার হোটেল গিয়ে খাইতে পারবো, কিন্তু প্রতি মাসে মাসে আমাদের মেয়েদেরকে দিতে হবে যারা স্টিমার লাগায় বয়ে থাকে এদের কাছে ওদের আনন্দ করার জন্য। এটা যারা না বুঝবে এদের সাথে কথা কয়ে আমার কোনো লাভ নাই। তো ওরা তো কে নাই, সে মজা মজা কথা বলি আমরা, আর সব ভয়ে ভীত হয়ে থাকি। কেন কথা উঠে না যে কালকে পরশু আমি দেখছি সেন্ট মার্টিনে স্টিমার থেকে সৈন্যবাহিনী নামতেছে, কেন? কারা? আমি কেন 13 মাস যাবো সেন্ট মার্টিন দ্বীপে যাইতে পারি না বলেন আপনি? আমি কেন সাজেকে যাইতে পারি না? সাজেকে হাজার হাজার লোক গেছে, আপনার হয়তো বা গেছেন সাজেক। এখন জানতো দেখি সাজেক আপনার ভিসা লাগবে বা পারেন কিনা জানতো দেখি। আমার দেশের একটা অঞ্চলে আমি যাইতে পারতেছি না, 2টা অঞ্চলে আমি যাইতে, কয়েকদিন পরে চিটাগাং সিটিতে যাওয়া যেত না, ভিসা লাগবে। আমি বলতেছি দেশ এই জায়গাতে, ইলেকশনটা হলো সেকেন্ডারি ব্যাপার। যারা আমরা মনে করতেছি এমপি হবো, মন্ত্রী হবো, প্রধানমন্ত্রী হবো, সরকার হবো, হোক, কিন্তু দেশ থাকলে এই ইলেকশন, শুনেন, এই ইলেকশন কিন্তু 1862 থেকে শুরু হয়েছে। তারপরে কিছুটা গণতান্ত্রিক ইলেকশন হয়েছে 1809, 1816, 1823, 1909, 1916, 1923, 1927, 1937 যেখানে এসে শেরে বাংলা ফজলুল হক প্রধানমন্ত্রী হইল বাংলা, 1946 যেখানে এসে সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হইল। পরাধীন দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার দাম কি? একটা প্রাইভেট সেক্রেটারি যে ইংলিশের, তার দাম হয়তো আমার প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ছিল। এগুলো জানেন না? শেরে বাংলা ফজলুল হক লিখে গেছে না যে আমি প্রধানমন্ত্রী হিসাবে একটা কথা যদি বলছি, আর যদি ব্রিটিশের সেক্রেটারি না করছে তো এই কাজটা আর হয় নাই। মন্ত্রিত্ব প্রধানমন্ত্রী দুটো দেশ থাকলে অবশ্যই সার্বভৌমত্ব থাকাটা খুব জরুরি, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমি একটু রতন ভাট, এটা যারা বুঝে না তাদের সাথে আমি আমাকে সবাই মিলে মারে ফেলেন। জি, আমি রতন ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নটা জানতে চাই যে ফজলুর রহমান ভাই যেটি বলছেন যে মানে দেশ একেবারে মানে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা যে থাকবে কি থাকবে না, উত্তরটা হলো একটু আরেক সেকেন্ড আমার দেন, একটু খুব ছোট করে আমাদের সময়। একটা হলো যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ইন্ডিয়ানরা এসে গেছে খাগড়াছড়িতে, বলছে কিনা? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কিনা এটা বলেন আপনি। তাহলে বিদেশিরা আমার দেশে আইসা পড়ছে আমার দেশ নিয়ে যাওয়ার জন্য, এখানে আমি কি করতেছি? আন্দোলন এবং যেই ভোটের যেই জরিপ আমরা দেখেছি, যেটা আসলে জরিপের কথা আসলো বলেই আমি প্রশ্নটা করছি, যে যেখানে বিএনপি কে বলা হচ্ছে যে সরকার গঠন করবে, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত, যেটি যারা একসময় আপনাদের সাথে মানে বিএনপির সাথেই একসময় দীর্ঘদিন জোটবদ্ধ ছিল, তাদেরকে সবচেয়ে বড় এবং তারা বেশ ভালো 30% বেশি ভোট পাবে এমন আশা করা হচ্ছে। কি বলবেন এটা? আমি আপনাকে বলি, ভোটটা আপনি বলতেছেন বিএনপি আর জামাতের মধ্যে হবে, 2 ভাগে হবে। এক ভাগে থাকবে বিএনপি, তাদের সাথে কিছু দল থাকবে, আর জামাতের সাথে ওই ইসলামিক দলগুলো থাকবে। এই কথাটাই তো আপনি বলছেন। আমি বলছি এটা কোনো ভোট না। এই ভোটে সেন্টারে যাবে ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক, যেটা 14 সনে গেছে, 18 সনে গেছে, 24 সনে গেছে বিএনপি ভোটে না যাওয়ার কারণে। আর যদি জামাত আর বিএনপি আর জামাতের মধ্যে ইলেকশন হয়, ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক ভোটে যাবে। এর অর্থই না যে যাবে না, কেন? মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট হবে না। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল থাকতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের দল আমি বলছি না, কিন্তু রিয়েলি বাঙালি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ, যেটা 71-এর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকতে হবে। এটা আওয়ামী লীগ না, আবারও বলতেছি, এটা আওয়ামী লীগের কথা আমি বলছি না। এখানে আসতেই হবে। কার কথা বলছি? আসতেই হবে, এবং সেই শক্তি, 3টা শক্তি মিলে যদি ভোট হয় তখন ভোট হবে। সেই শক্তিটা কারা? হ্যাঁ, সেই শক্তিটা কারা? আমি তো বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উনি আছে না। আচ্ছা, ওনারা তো করবেন, অবশ্যই আছে। আমি অন্য একটা দল করি, বিএনপি করি। আমার কথাটা বুঝেন, যদিও এখন সাসপেন্ডেড। আরো মানুষ আছে না, মুক্তিযোদ্ধারা আছে না, তাদেরকে তো আপনি ওই রিপোর্টার সিমিটিতে গিয়ে একটা বক্তব্য দিতে আপনি 7 জনকে ধরেন সন্ত্রাসীদেরকে দিয়া দেন, আবার তাদেরকে সন্ত্রাসী মামলায় তাদেরকে দিয়া দেন। আপনি তাদেরকে কোনো চান্স দিচ্ছেন না। 1, 2 হইলো আপনাকে খুব ক্লিয়ারলি বলি,
ওই যে পিআর সিআর এইগুলা কিছু না। এই আজকেও শুনলাম পূর্ব পাকিস্তান ভালো ছিল বলে ছাত্র শিবিরের প্রধান নেতা, প্রধান কে হয় সভাপতি, নামটা আমার মনে নাই, ছেলেটার বোধহয় মাসুদ টাসুদ হবে ছেলেটার নাম। সে যেভাবে বললো যে ইন্ডিয়ার চক্রান্তে 71 সনে এই হয়েছে এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, সে সারেন্ডার করে চলে গেছিল, জামাতে আসলে গোলাম আজমের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ করতে চাইছিল, কিন্তু একটু আগায় যখন দেখছে যে না এখানে ইন্ডিয়া ষড়যন্ত্র আছে, কাজী জামাত পিছায় গেছে। এই যে রাজনীতির কথা বলা, এই যে মুক্তিযুদ্ধের কথা বলা, এই কথাটা বলা, কাজটা করার জন্য পিআর সিআর ডিআর এইসব আন্দোলন হচ্ছে, যাতে বাংলাদেশ না থাকে। না হলে পৃথিবীতে কোথাও পিআর কেন্দ্রিক কোন ইলেকশন নাই 2-3টা দেশ ছাড়া, কিন্তু 212টা দেশে পৃথিবীতে গণতন্ত্র আছে। ইভেন তারা যে পাকিস্তান, তাদের যে খালাতো ভাই বা আপন ভাই বা বড় ভাই, সেই দেশেও কিন্তু পিআর নাই। আর পিআর যদি তারা করতে হয় সংবিধানে নাই, তারা ইলেকশনে মানুষের কাছে গিয়া বলবে যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা যদি মেজরিটি পাই তাহলে আমরা পিআর এর মাধ্যমে ভোট করে আগামী সংসদ করব। ইলেকশনটাকে ওই যে আমি বলছি ইউনূস সাহেবের নেতৃত্বে কোনো ইলেকশন হবে না, হওয়া উচিত না, কারণ ইউনূস সাহেব এক পক্ষের লোক। তারপরে বলছে হবে না কেন? ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম, সেই জামাত ইসলাম হলো ইউনূস সাহেবের রাতের বন্ধু। ওই জামাত ইসলাম যখন না করতেছে, পিআর ছাড়া ইলেকশন করব না, করতে দিব না, কাজে এই ইলেকশনটা ইউনূস সাহেব করবে না এবং করতে পারবে না। এই কারণে আমি বলছি ইলেকশনটা হবে না। কিন্তু আমি চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হোক এবং এখন ডিক্লেয়ার করা হোক যে এখন থেকে সব মাঠে যাও, ইলেকশন করো গিয়া ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে, যে মেজরিটি হবে তার হাতে আমি দায়িত্ব দিয়ে চলে দেব। এখন ইউনূস সাহেবের ঘোষণা করা, ওই নিউ ইয়র্কে বৈশা 7+14 কথা বলার জন্য উনাকে কেউ বিশ্বাস করবে? আর আপনি বললেই বিশ্বাস, উনি একটা ইলেকশন দিয়ে দিবে, এটা আমি মনে করি না। আপনি বলছেন যে ইলেকশন দেবে না, তাহলে পরিস্থিতি কি? ও ইলেকশন দিবে না আমি বলছি নাকি, মানে ইলেকশন তো ডেট ঘোষণা করছে। আপনি বলছেন যে জামাত যদি পিআর সিআর এর আন্দোলন করে, আমার কথাগুলো খুব বুঝে, এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তাহলে রইল কি? আওয়ামী লীগও ইলেকশন আসতেছে না, জামাত আসছে, বিএনপি একা ইলেকশন করবে? ইলেকশনটা হয় এখানে। তাহলে জামাত পিআর এর আন্দোলনে ভিন্ন কারণে করছে, যে কথাটা আমি কইছি, আমি যেটা বিশ্বাস করি, জামাত এটাকে বাংলাদেশ রাখতে চায়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাখতে চায় না, সেই কারণে তারা এই আন্দোলনটা দীর্ঘায়িত করতেছে। আমি করতেছি এই কথাটা। আমাদের সময় শেষ হয়েছে। জনাব ফজলুর রহমান,